করব। আমাদের আর বেশি নাই, এটা বেশি হয়ে যাবে। পানির আয়নিক গুণফল, একটু পানিকে চলো আমরা ভাঙি। পানিকে ভাঙলে কি পাওয়া যায়? ধরো আমরা পানি নিচ্ছি, পানি নিলাম, পানিকে ভাঙলে আমাদের হাইড্রোজেন আয়ন প্লাস OH মাইনাস পাওয়া যায়। এখন আমি যদি তোমাকে বলি যে পানি থেকে কে বের করো, তো KW, উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, ব্যাস এটা কে করা যায় এরকম করে, বা KW ইন্টু ঘনমাত্রা H2O is equal to হাইড্রোজেন আয়ন ইন্টু OH আয়ন লেখা যায়। কিন্তু এরকম করে লেখা যায় না, এগুলো লেখা যায়। KW কে পানির আয়নিক গুণফল বলা হয়। KW কে কি বলা হয়? পানির আয়নিক গুণফল। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের এই যে এখানে যে তোমার H প্লাস আর OH মাইনাস আছে না, আমি একবার বলছিলাম যে গুণগত রাসায়নিক হিসাব মতে তোমরা OH এর পরিবর্তে H বসাইতে পারবা, আবার H এর পরিবর্তে OH বসাইতে পারবা। ব্যাপারটা এরকম করা যায় যদি আমরা হচ্ছে OH আর OH দুইটাই রাখি, H এর পরিবর্তে OH দুইটাই রাখি, এরকমও রাখা যায়। বা তোমার হচ্ছে এই যেটার মতো আর কি, দেখো আমাদের এখানে যে পানি স্কোয়ার করে দিছে, মানে দুইবার পানি রাখছে, তারপরে হচ্ছে OH এর পরিবর্তে হাইড্রোনিয়াম আয়ন, এগুলো রাখা যায়। তবে আমরা যেটা করছি ওটাও করা যায়। এখন আসো, এই যে আমার একটা হাইড্রোজেন পাইছি, আমি হাইড্রোজেন পাওয়ার পরে হাইড্রোজেনটা কি জলীয় দ্রব্য নিয়ে আসবে না? আবার আলটিমেটলি হাইড্রোজেন আর OH ভাঙা গেল, ঠিক আছে, যে হাইড্রোজেনটা সেটা জলীয় দ্রব্য নিয়ে আসবে। পানি আসলে কিসে রূপান্তর হয়ে যায়? পানি আসলে হাইড্রোনিয়াম আয়নে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমি এই জায়গায় হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোনিয়াম আয়ন লিখতে পারি নাকি পারি না? হাইড্রোজেনের পরিবর্তে কি আমি H3O প্লাস লিখতে পারি নাকি পারি না? পারা যায়, বুঝছো? দুইটার ঘনমাত্রা সেম, তাই পরিবর্তন করে লিখা যায় আরেকটা। এবার আসো, আমরা চাইলেই আমরা এই যে OH আছে না, OH এর পরিবর্তে আবার H ও লিখে দিতে পারি, এটা গুণগত রসায়নের নিয়ম অনুসারে। অথবা এই H এর পরিবর্তে OH এনে লিখে দিতে পারি। দুইটাই হচ্ছে গুণগত রসায়নের একটা নিয়ম আছে, যে আমাদের যে উৎপাদ হয়, উৎপাদের যে উপাদানগুলো থাকে, একটা উপাদান আরেকটা উপাদান দ্বারা রিপ্লেসড হতে পারে, গুণগত রসায়নে। তবে সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কথাটি ইউজ করা হয়, ইকুয়াল না। সেক্ষেত্রে আমরা তিনটা দাগালা কথা ইউজ করি। গুণগত রসায়ন পড়তে গেলে ম্যাথ করার সময় ব্যাপারটা পাবা, এখন না। আপাতত এইটুকু হয়েছে। এটাই পানির আয়নিক গুণফল। যদি বলে পানির আয়নিক গুণফল বলতে কি বোঝো, তাহলে পানির ভাইঙ্গে এরকম করে KW বাইর করবা, বলবা যে KW বাইর করছি, KW এটাছে পানির আয়নিক গুণফল। ক্ষতে এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসতো, ক্ষতে 2 মার্কের জন্য। পানির আয়নিক গুণফল বলতে কি বোঝো, এই পানির এই জায়গায় জেনে ভাঙছে, তোমার ভাঙা লাগবে না। আমি তোমার যেমনি ভেঙ্গা দেখাইছি, তুমি অমনি রিঅ্যাকশন দেখায়া KW এর মান বের করলেও হবে। আচ্ছা, এইটুকুর পরে আমরা হচ্ছে এখানে কিছু কথা দেখতে পাবা, এটা একটু লিখো তো। পানির আয়নিক গুণফল এর কোনো একক নাই, তবে আবার মাঝে মাঝে বলে ml স্কয়ার T ইনভার্স 2 m স্কয়ার L ইনভার্স 2, এটা অনেকে একক বলে, আবার একক নাইও। এক সময় শোনা যায় যে পানির আয়নিক গুণফল নাই, আবার দেখা যায় যে ml ইনভার্স 2 ও দেখা যায় বিভিন্ন জায়গায়। লিখো এটা। 25°C তাপমাত্রায়, দ্যাট মিন্স কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 20, 10 টু দি পাওয়ার মাইনাস 14, সরি, এটা হচ্ছে 25°C তাপমাত্রায়। আর 50-এ কি হয়ে যায় দেখো তো, মানটা যায় 50-এ হয়ে যায় আমাদের 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। 100-তে হয়ে যায় এটা 8.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। আর 10-এ হয়ে যায় এটা 0.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। মানগুলো দ্রুত লেখো, এগুলো ভর্তি পরীক্ষায় আসবে। আচ্ছা, 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাহলে কত কত গুণ করে 10 টু দি পাওয়ার মাইনাস 14 এসে বলো তো আমাকে। আমরা পানি OH ইন্টু H প্লাস যেটা পানি বের করি,
তাহলে কত 10 inverse 7 10 inverse 7 10 inverse 7 into 10 inverse 7 মিলে 10 to the power minus 14 হয়েছে। বুঝছো? হ্যাঁ, দাগানো বই পুরোটা দিয়ে দিব পিডিএফ, টেনশন করো না। এখানে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত, এটা অনেকবার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। এই লাইনটা মনে রেখো ভালো করে, বাকিগুলো না পড়লেও চলে। এইদিকে পানির আয়নিক গুণফলের কিছু বৈশিষ্ট্য লেখা আছে, পারলে রিডিং দিও, না দিলে সমস্যা নেই, অবজেক্টিভ আসবে না। পড়ে ফেলছে, এইটুকু হয়ে গেল। এই চ্যাপ্টারে আসলে ম্যাক্সিমাম কিছুই দিছে, আর জানে তেমন কিছু শেষের দিকে সবই দিছে ধরতে গেলে। এরপরে এদিকে আমরা একটু দেখবো অম্লীয় আর হচ্ছে নিরপেক্ষ আর ক্ষারীয় দ্রবণ। আচ্ছা, অম্লীয় দ্রবণের ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের পরিমাণ আয়নিক গুণফলের রুটের মানের চাইতে বেশি হবে এবং OH আয়নের পরিমাণ কম হবে অম্লীয় ক্ষেত্রে। নিরপেক্ষর ক্ষেত্রে সবগুলা সমান হবে, নিরপেক্ষ তো এমনিতেই সমান। আর ক্ষারীয়র ক্ষেত্রে OH এর মান বেশি হবে, ক্ষারীয়র ক্ষেত্রে OH এর মানটা বেশি হবে। এইটুকু জাস্ট। এই কোনটা ক্ষারীয় দ্রবণ? আচ্ছা, যেখানে হাইড্রোনিয়াম আয়ন লেস দেন রুট KW লেস দেন তোমার OH, সেটা তো OH এর মান বেশি বোঝাচ্ছে, তাই না? OH এর মান বেশি বোঝানো কি অ্যাসিডিক না ক্ষারীয় বলো তো? অবশ্যই ক্ষারীয়। OH এর মান বেশি বুঝলে অবশ্যই ক্ষারীয়। আর যদি সব সমান হয়ে যায় তাহলে নিরপেক্ষ। আর যদি তোমার হচ্ছে উল্টা হয় ব্যাপারটা, তাহলে কিন্তু অম্লীয়, হাইড্রোনিয়াম আয়নের মান বেশি অম্লীয়। এগুলো আর কিছু লাগবে না, এগুলো দেখার দরকার নেই, আমরা জাস্ট বোঝা যতটুকু বুঝছি। শিক্ষার্থীর কাজটা ভালো করে পড়ো, এখানে কিছু কথাবার্তা আছে যেগুলো আসার মতো শিক্ষার্থীর কাজে। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তোমার আমাদের অ্যাসিড থেকে ক্ষার উৎপন্ন হয়, ক্ষার থেকে অ্যাসিড উৎপন্ন হয়, অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী অম্ল, এই কথাগুলো একটু শিখবো। আজকে ক্লাসে এত কম কেন সবাই? তোমরা সকালবেলা এত কষ্ট করে ক্লাস নিতে হয়, তার মধ্যে স্টুডেন্ট কম থাকলে খারাপ লাগে কিন্তু। যত কষ্ট করে সন্ধ্যায় তো বেশি থাকে আপু। 50 জন স্টুডেন্ট এই টপিক কি আছে আমাদের ইয়েতে? অবশ্যই আছে। ও দেখো তো, অসল্টের লঘুকরণ সূত্র আছে নাকি নাই, পেলে বাদ দিই। আচ্ছা, ছবিগুলো পাঠিয়েছিলাম, ছবিতে অসল্টের লঘুকরণ সূত্র আছে নাকি নাই? মনে নাই আছে? তো। আচ্ছা, বাদ। অসল্টের লঘুকরণ সূত্র না থাকলে বাদ। আয়ন গুণফল তো আছে, তাই না? এটা অসল্টের লঘু ওইভাবে নাই, আয়নীকরণ গুণফল তো ওইভাবে দেখলাম না বললি। আয়নীকরণ গুণফল নাই, কে আমি এ তো কে বি দেখছিলাম যে আছে। আয়নীকরণ এটা গুণফল আছে। আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কে কেবি আছে? কে কেবি জি আপু, কে বি আছে। আপু কে কেবি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু কে কেবি সম্পর্কে বলি, তাহলে একটু শোনো। আমাদের এই কে এ কেবি হচ্ছে, কে এ, কে মানে তো একটা ধ্রুবক, তাই না? এই হচ্ছে অ্যাসিডের ধ্রুবক। আচ্ছা, আমাদের একটা অ্যাসিড কতটুকু ভাঙবে, সেটা নির্ভর করবে কে এর মানের উপর। যে অ্যাসিড বেশি ভাঙে সে অ্যাসিড বেশি তীব্র হয়ে থাকে, আর যে অ্যাসিড কম ভাঙে সে অ্যাসিড কম তীব্র হয়ে থাকে, এটাই বোঝায়। তাহলে আমরা হচ্ছে প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোন অম্লের মোলার সংখ্যা বা মোল সংখ্যার যে অংশটা বিযোজিত অবস্থায় থাকে, অর্থাৎ ভাঙাভাঙি অবস্থায় থাকে, ভাঙবে এমন অবস্থায় থাকে, ওইটাকে বিয়োজন ধ্রুবক বলে। বিয়োজন ধ্রুবক কে এ, কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এইটুকু জানলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে কে বলে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা মান আছে বিয়োজন ধ্রুবকের, আরো অনেকগুলা বিয়োজন ধ্রুবকের মান এখন আমি পড়াবো তোমাদের অবজেক্টিভের জন্য। শখই আছে আমাদের বিয়োজন ধ্রুবকের, এই বিয়োজন ধ্রুবকের মানগুলা পুরাই মুখস্থ রাখা লাগে। কে তাৎপর্য, কে এর মান যত বেশি হবে অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এদের কি কে এর মান বেশি না কম বলো তো? যার কে এর মান যত বেশি সে তত বেশি তীব্র। তাহলে এরা তো তীব্র অ্যাসিড এমনি জানি, তাহলে এদের কে এর মানও বেশি। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড তো একটা দুর্বল অ্যাসিড, এর কে এর মান কম না বেশি? অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এর কে এর মান কম না বেশি? অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এর কে এর মান কম, এগুলো জানি আমরা।
কেবি কেবি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। বর্নেসলাউরির মতে ক্ষারের বিয়োজন ধ্রুবক হচ্ছে কেবি। দ্যাট মিনস একটা ক্ষার কতটুকু ভাঙতেছে বা কতটুকু বিয়োজিত অবস্থায় আছে সেটা কেবি। কিন্তু এখানে ব্রনেস্ট-লাউরির মতে, ব্রনেস্টার্ট-লাউরি হচ্ছে প্রোটনীয় মতবাদ দিয়েছে। যারা প্রোটন দান করে তারা অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষার। আচ্ছা, অ্যামোনিয়া NH3, ও কি একটা হাইড্রোজেন গ্রহণ করে NH4+ হতে পারে নাকি পারে না বলো তো? NH3 হাইড্রোজেন পারে। গ্রহণ পানি থেকে হাইড্রোজেন গ্রহণ করে অ্যামোনিয়াম হতে পারে নাকি পারে না? পারে। তাহলে ও পারে। আসলে হাইড্রোজেন দান করলো নাকি গ্রহণ করলো? ও কিন্তু গ্রহণ করলো, তাই না? অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম হলো, তাহলে হাইড্রোজেন গ্রহণ করেছে। তাহলে এই অ্যামোনিয়া অ্যাসিড না ক্ষার? যে প্রোটন দান করে সে অ্যাসিড, আর যে গ্রহণ করে সে কি? গ্রহণ করলো। গ্রহণ করলে সে ক্ষার। ব্রনেস্টার্ট-লাউরির মতে সে হচ্ছে একটা ক্ষার। বাস এইটুকু পড়বো আমরা। কে কে একক নাই, কে এর কোনো একক নাই, এগুলা এই কে এর মান বা কেবির মান বেশি হলে সেটা শক্তিশালী হয়। তাহলে কে এর মান বেশি হলে যদি অ্যাসিডের দিক থেকে শক্তিশালী হয়, তাহলে কেবির মান বেশি হইলে ক্ষারের দিক থেকে শক্তিশালী হবে। এই জায়গায় অনেকগুলা তোমার হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান টান বলা আছে, কার কত, ওই মানগুলো একটু মুখস্থ করো, অবজেক্টিভ আসতে পারে। আর কিছু না, অসল লৌহকরণ সূত্র চায় নাই, তাই আমরা এগুলো আর পড়বো না। এবার অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা আছে, ক্ষারের শক্তিমাত্রা নির্ভরশীলতা, অ্যাসিডের শক্তিমাত্রা দেখো তো। টপিকটার মধ্যে ছবিটা বের করো, আমি যে লেখা লেখা দিছিলাম, আছে? না, ওই- তাহলে এই টপিক বাদ, নাহলে এই টপিকটা থেকে খ অ্যান্সার আসার মতো প্রচুর কোশ্চেন ছিল। এরপরে কি সরাসরি বাফার দ্রবণে গেছি আমরা? সরাসরি বাফারে pH চলে গেছি। pH আছে বিয়োজন তো। ধ্রুবক ও এসিড ক্ষারের তীব্রতা না আছে। পিএইচ স্কেলের ওখানে আছে। আচ্ছা, আপু, বলো। এই যে বিয়োজন ধ্রুবক অ্যাসিড ক্ষারের তীব্রতা টপিকটা আছে। তীব্রতা তো আমরা দেখাইলামই, তাই না? এখন তাহলে কে কেবি পিকেবি এগুলো একটু তোমার বাসার প্রশ্ন, বাসার কাজ। এটা দিয়ে তোমার হচ্ছে খ কোশ্চেন আসতে পারে, বুঝছো? কে এর মান বেশি হইলে তীব্র নাকি কম তীব্র, কেবির মান বেশি হইলে কি রকম কি, এই টাইপের ঘোরায় পাচ্ছে। এই যেখানে দেখো অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে না এই কালো বক্সে, এগুলা থেকে বোর্ডে একটা চলে আসবে। তাহলে এগুলো একটু ট্রাই করবা, এগুলোর অ্যান্সার আমি পাঠাই দিব না তোমাদের। আর হচ্ছে আমাদের অসলের লঘুকরণ সূত্রটা নাই, শুধু কে কেবি আছে। কে কেবি রিলেটেড এই সলভ গুলা করবো, যার পথে পাইলে দুইটা ম্যাথ করে যাব। আচ্ছা, কে এ কেবি, আমি যদি কে কেবি এগুলাকে মাইনাস লগ দ্বারা গুণ করি, তাহলে কে কেবি কিসে রূপান্তরিত হবে? আন্দাজ করো। মাইনাস লগ দ্বারা যদি গুণ করি তাহলে pH এ pH এ হবে। পিকে পিকেবি হবে। আচ্ছা, আমাদের পিকে এ পিকেবি এগুলার মান হচ্ছে, তুমি একটা সূত্র লিখে নাও। পিকে এ ইজ ইকুয়াল টু মাইনাস লগ কে এ, আর পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ, আয়ন। তারপরে পিকেবি ইজ ইকুয়াল টু মাইনাস লগ কেবি। এগুলো একটু লেখো তো। সামনে পি লাগাইলে সে কত দ্বারা গুণ হয়ে যায়? সামনে পি লাগালে সে সব সময় কত দ্বারা গুণ হয়ে যায়? সামনে পি লাগাইলে সে সব সময় মাইনাস লগ দ্বারা গুণ হয়ে যায়, মাইনাস লগ দ্বারা গুণ হয়ে যায়, এটা আমরা সব সময় জানি। এবার আসো, আমাদের হচ্ছে একটা সূত্র মনে রাখি আমরা, পি কে এ প্লাস পি কে বি ইজ ইকুয়াল টু 14। পিকে প্লাস পিকে বি ইজ ইকুয়াল টু কত? একটা সূত্র, এই সূত্র কাজে লাগবে পরে, এটা লিখে রাখো। পিকে এ প্লাস পিকে বি ইজ ইকুয়াল টু 14। এটা রাখো, পরবর্তীতে কাজে লাগবে। অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব। আচ্ছা, অম্লের ক্ষারকত্ব, একটা অম্ল কয়টা তোমার হচ্ছে ক্ষারকে প্রশমিত করতে পারে, সেটাই সেই অম্লের ক্ষারকত্ব। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে লবণ পানি উৎপন্ন করলো? কয়টা? একটা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? আপু এই টপিকটা তো আমাদের নাই। নাই? অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্ল তো নাই। না, তাহলে আমরা কি টপিক নাই, pH না থেকে আপু, শুরু এটা হয়েছে। নাই। pH থেকে আপু স্টার্ট। এখন pH থেকে। এই টপিকটা বিয়োজন
অ্যাসিড ক্ষারের তীব্রতা ওইটা আছে, আপনি ওইটা মনে হয় স্কিপ করে ফেলছিলেন, আমরা না বলছিলাম তো তখন। ও আচ্ছা আচ্ছা, ওটা স্কিপ করছি। আচ্ছা, ওটাতে যাবো না, সমস্যা নেই, মনে করো। তবে এই টপিকটা 100% অনেক ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য তো অনেক বেশি। এটা তোমাদের বাদ দিছে? একটু ওটা বাদ দিছে তো, দেখলাম। পড়াই দিব? একটু দেন তো পড়ি। আচ্ছা, ও ক্ষারকের অম্লত্ব তোমাদের এই যে রাতের ক্লাসে তো দেই, রাতের ক্লাসে তোমার হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি তোমাকে পড়াই দিচ্ছি। সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কয় মোল ক্ষারকের প্রয়োজন হয়েছে? সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য 2 মোল ক্ষারককে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 2। ফসফরিক অ্যাসিডের প্রশমিত করার জন্য কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হয়েছে? 3 মোল। তার মানে একটা অ্যাসিড প্রশমিত হওয়ার জন্য বা লবণ পানি উৎপন্নের জন্য কয়টা করে ক্ষার ব্যবহার করতেছে বা কয়টা করে ক্ষার লাগতেছে তাকে প্রশমিত হওয়ার জন্য, সেটাই তার ক্ষারকত্ব, অম্লের ক্ষারকত্ব। তাহলে আমাদের ফসফরিক অ্যাসিড H3PO4 এর ক্ষারকত্ব 3, H3PO3 এর ক্ষারকত্ব হচ্ছে 2। একটা জিনিস খেয়াল করবা তুমি, এই যে পি যুক্ত আলা যে অ্যাসিড গুলো আছে, PO4 PO3, এই পি যুক্ত আলা অ্যাসিড গুলার ক্ষেত্রে তাদের অক্সিজেন যতটা তার সাথে 1 কম তার ক্ষারকত্ব। অক্সিজেন 4টা হইলে ক্ষারকত্ব হয় 3টা, অক্সিজেন 3টা হইলে ক্ষারকত্ব হয় 2টা। বুঝছো? এখানে একটা রুলস লিখছি, দেখো। পি যুক্ত অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারকত্ব হবে তার অক্সিজেন থেকে 1 কম। লিখো কথাটা। পি যুক্ত যত অ্যাসিড আছে, দুইটা তো দেখাইলাম, কিছু ব্যতিক্রম আছে, তবে ম্যাক্সিমাম এই পি যুক্ত অ্যাসিডের ক্ষেত্রে যাদের অক্সাইড আছে তাদের ক্ষেত্রে ক্ষারকত্ব অক্সিজেনের চাইতে 1 কম হয়। অক্সিজেন যে কয়টা, ক্ষারকত্ব তার চাইতে 1 কম। এটাও তো তোমার একটা পি যুক্ত অ্যাসিড, দেখো তো এটা তাহলে অক্সিজেন কয়টা, ক্ষারকত্ব কত হবে? H3PO4, অক্সিজেন যতটা তার চাইতে 1 কম, তাহলে 3 হবে। এটা H2PO3 তাহলে 2 হবে। H2PO2 তাহলে কত হবে? সরি, H3PO2 তাহলে কত হবে ক্ষারকত্ব? H3PO2 তাহলে ক্ষারকত্ব কিন্তু আবার 1 হবে। বলছিলাম যে পি যুক্ত অ্যাসিডের অক্সিজেন যত তার চাইতে 1 কম হয় তার ক্ষারকত্ব। মনে আছে না? এই রুলস তুমি সামনে আরো খাটাতে পারবা, এই কথাটা লিখে রাখো। নাইট্রিক অ্যাসিডের ক্ষারকত্ব 1, ব্রোমিক অ্যাসিডের ক্ষারকত্ব 1। নাইট্রিক অ্যাসিডেরও 1, ব্রোমিক অ্যাসিডেরও 1। দুইটা ব্রোমিক অ্যাসিডটা ব্যতিক্রম, একটু লেখো। H3BO3 এটা ব্রোমিক অ্যাসিড, সরি এটা ব্রোমিক অ্যাসিড না, হাইড্রোবোরিক অ্যাসিড, এটা বোরিক অ্যাসিড। এটা হচ্ছে 1, এই সংকেতটা লেখো H3BO3, এটার ক্ষারকত্ব 1। ওকে, এইটুকু গেলে এবার ক্ষারকের অম্লত্ব। আমাদের অম্লের ক্ষারকত্ব তো দেখছি, ক্ষারকের অম্লত্ব দেখবো। আরেকটা জিনিস তো দেখে নি, এটা আগেরটা শেষ করি নাই। কার্বন ডাইঅক্সাইড কি একটা অম্ল নাকি ক্ষারক? আন্দাজ করো তো। কার্বন ডাইঅক্সাইড নিজে কিন্তু অম্লীয়, এটা জানো? অধাতুর অক্সাইড সবসময় কি হয়? অম্লীয় হয়, মনে আছে তোমাদের? অম্লীয়। তাহলে এটা একটা অম্ল হিসেবে কাজ করে। দেখো তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত, কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে? কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত? কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 2। P2O5 এর কত? P2O5 এর ব্যতিক্রম, এই দুটো মনে রাখা লাগবে। P2O5 ভর্তি পরীক্ষায় আসে। P2O5 এর কিন্তু 6 দেখছো বইতে? P2O5 এর কত? P2O5 এর মান হচ্ছে 6। এগুলো অবজেক্টিভ আসে। ক্ষারকের অম্লত্ব, আমাদের আগে যখন অম্লের ক্ষারকত্ব দিছিলাম তখন অম্লকে রিঅ্যাকশনে প্রায়োরিটি দিয়ে আগে বসাইছিলাম। এখন তো ক্ষারকের অম্লত্ব দিচ্ছি, তাই রিঅ্যাকশনে প্রায়োরিটি হিসেবে ক্ষারকদের আগে দিব। আচ্ছা, 1 মোল ক্ষারক প্রশমিত হয়ে লবণ পানি তৈরি করতে কত মোল অম্লের প্রয়োজন হলো? দেখো তো, দেখো। এক সময় ও ছিল ওর আন্ডারে, এখন ওর আন্ডারে আবারও, তাই না? ঘুরে ফিরে এর আগে বলছিলাম আমরা যখন নাকি অম্লের অম্লত্ব নিয়ে কথাবার্তা বলছিলাম, অম্লের ক্ষারকত্ব, তখন অম্লদের কিন্তু সামনে দিছিলাম, আর এখন ক্ষারকদের কথাবার্তা বলতেছে তাই ক্ষারকদের সামনে দিচ্ছি। তাহলে এটার 1 মান। তারপর আমার এখানে এটা কি লেখা? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড লেখা। ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারক, তাই না? ক্ষারীয় অক্সাইড না? গ্রুপ 2 এর মৌলসমূহের অক্সাইড কি ক্ষার? দুর্বল ক্ষার না মৃদু ক্ষার? দুর্বল ক্ষার, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডকে প্রশমিত করার জন্য কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড? 2 মোল। তাহলে ক্ষারকত্ব 2। এই যে AlO OH3 এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম,
এটার ক্ষেত্রে আমাদের ক্ষারকত্বের মান কত বলছে? ক্ষারকত্বের মান 3 আছে তো, তিনটা। Al2O3 এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এটাতে 6টা। আমি পড়তাম 3 দুগুণে 6, যে অ্যালুমিনিয়াম 2, অক্সিজেন 3, 3 দুগুণে 6। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে 6টা, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 3টা। এটা মনে রাখো ভালো করে। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে 6টা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 3টা। এই দুটো ইম্পর্টেন্ট। কোনটা 6টা, কোনটা 3টা, আমি মনে রাখতাম যেটাতে 3 আর 2 আলা সংখ্যা সেটা 3 দুগুণে 6। এই যে 3 আর 2 ইন্টু করে 6, এমনি মনে রাখতাম। এইটুকু হয়ে গেলে পিএইচ এ চলে যাব আমরা। পিএইচ হচ্ছে ঋণাত্মক লগারিদম। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে হাইড্রোনিয়াম বা হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের 10 বেস, এটা না উল্লেখ করে তুমি ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ বলে। হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক লগারিদম বা হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ বলে। এই সংজ্ঞা 1 মার্কের জন্য আইসা বইসা আসতে মনে করো। আচ্ছা, আমি যদি এখন তো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোনিয়াম আয়ন দিলাম, আমি যদি হাইড্রোনিয়াম আয়ন বের করতাম তাহলে লগ কি লগ থাকতো না অ্যান্টি লগ হয়ে যেত। আমি যদি উল্টা করতাম, যে আমার কাছে পিএইচ এর মান দেওয়া আছে কিন্তু হাইড্রোনিয়াম আয়নের মান চাই বা হাইড্রোজেন আয়নের মান চাই, তাহলে আমি টেনে এই সাইডে নিয়ে আমরা লগ কে কি লগ করে দিতে পারি? অ্যান্টি লগ করে দিতে পারি না? ক্যালকুলেটরে অ্যান্টি লগ করা লাগবে, কিন্তু এটা একটু খেয়াল রাখা লাগবে, অ্যান্টি লগ কইরো। আচ্ছা, এখানে অনেকগুলা পিএইচ এর মান দেওয়া আছে, এটা তোমার ভর্তি পরীক্ষার জন্য দরকার, ইন্টারের জন্য আসতে পারে। মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ কত? 10.5। হাউস হোল্ড অ্যামোনিয়ার কত? 11.9। তারপরে কার কত এখানে দেওয়া আছে যতটুকু, যে এই মানগুলো একটু পারলে পড়ো কোনটার কত, বুঝছো? এই ছকটা আসে দেখতে অনেক ছোট, কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে দেয় ফট করে এই জায়গা থেকে। এইটুকু পড়বো আমরা। আর পিএস এর রেঞ্জ কতর মধ্যে থাকে? পিএস থেকে পিওএইচ পর্যন্ত, 0 থেকে 14 পর্যন্ত না? তাহলে আমাদের পিএইচ প্লাস পিওএস ইজ ইকুয়াল টু কত হবে? পিএইচ প্লাস পিওএস ইজ ইকুয়াল টু কত হবে? 14 হবে, 14। এই মানটা একটু যাই না। আচ্ছা, এখানে কার একটা লেমন জুসের মান 2. এটা 6 আসছে, এটা আসছে একবার ভর্তি পরীক্ষা কোনা থেকে। তার পিএস এর মানগুলো একটু জানা রাখবো আমরা। এখন তোমার বাসার কিছু কাজ দিয়ে দিই আমি। কোনটা নিরপেক্ষ দ্রবণ, এগুলো তো জানো সব। এই যে পিএস এগুলো ইজগুলো 14, এগুলো সবই আমি তোমাদের বলছি। এখানে কিছু চিন্তা করার বিষয় আছে, তুমি একবার রিডিং দিও। এই জায়গা থেকে জানার মতো কিছু নেই, যে কার মান কত বলছে, এগুলো থেকে আসে না কিছু। এই কালো বক্সটা না পড়লেও চলে। এবার আসো আমাদের পিএইচ এর মান। আমাদের এখানে দেওয়া আছে তোমার হচ্ছে জলীয় দ্রবণে OH এর আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কত? তাহলে আমরা আলটিমেটলি আগে কি বের করব? পিএইচ চাইছে, কিন্তু আমার OH দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করো, আমাদের বলছে প্রথমে OH এর ঘনমাত্রা থেকে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা লগ করব। আচ্ছা, আমরা যে মানটা দেওয়া আছে সেই মানটাকে OH এর মান দেওয়া আছে বলতেছে। আমরা চাইলে কি ওই যে ইয়ার সূত্র মতে, গুণগত রসায়নের হিসাব মতে OH কে হাইড্রোনিয়াম আয়নকে OH ধরতে পারি না? OH এর মানকে হাইড্রোনিয়াম আয়ন ধরতে পারি, কারণ পানি ভেঙে তো হাইড্রোনিয়াম আয়ন আর হচ্ছে OH তৈরি হয়। আমরা একটাকে ঘুরে আরেকটা ধরতে পারি কিনা বলো তো? বলছিলাম যে উৎপাদ যারা থাকে তাদের দুইটা জিনিস থাকলে একটাকে আরেকটা দিয়ে কনভার্ট করা যায়। তাহলে আমাদের এখানে OH এর মান দেওয়া আছে, আমি OH এর ঘনমাত্রা থেকে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা নিতে পারি, সেম জিনিস, এটা উল্টে করতে পারি আমি কাজ চাইলেই। আমরা জানি হাইড্রোনিয়াম আয়ন মানে কি? KW/OH। এটা তোমার মনে আছে? হাইড্রোনিয়াম আয়ন মানে ওই যে ঘুরাই দিছিলাম, যে KW ইজ ইকুয়াল টু হাইড্রোনিয়াম আয়ন প্লাস OH দিছিলাম। আমি চাইলে আবার ওই হাইড্রোনিয়াম আয়নটাকে উপরে দিয়ে KW কে নিয়ে উল্টাই দিতে পারি না? তুমি ব্যাপারটা মনে করে দেখো। আচ্ছা, এই জিনিসটা আগে একটু মনে করো। আমরা জানি KW ইজ ইকুয়াল টু হাইড্রোনিয়াম H3O প্লাস OH মাইনাস। এটা তো মনে আছে তোমাদের? এখন আমি যদি বলি যে আমি এদিকে হাইড্রোনিয়াম আয়নকে আনবো, তাহলে আমার কি হয়? তাহলে উপরে আমার OH চলে যায় আর নিচে KW চলে যায় না? দেখো তো এরকম হয় না? সূত্র কনভার্ট করতে পারি আমরা চাইলে, আমাদের প্রয়োজন মতো করে আমরা যখন তখন যে কোনো সূত্রকে কনভার্ট করে নিতে পারি। এখানে আমার এটা প্রয়োজন, তাই আমি এটা করে নিচ্ছি। আমি এখানে এটা করে আমি কনভার্ট করছি, মানগুলাকে কনভার্ট করে আলটিমেটলি একটা পিএইচ এর মান বের করছি। পিএইচ এর মান হচ্ছে তোমার আসছে যত, এই মান বের করছে আর কি। লগ 3 এর মান কত কি, এটা পারবা তুমি ট্রাই করো।
এখানে আমাদের পিএইচ দেওয়া আছে, হাইড্রোনিয়াম চাইছে, তাহলে কি লগ দিয়ে করবো না উল্টে অ্যান্টি লগ করে করবো? এই ম্যাথটা পাকস্থলী পিএইচ এটা আসে, পাকস্থলী পিএইচ এর মান দেওয়া আছে, এখন আমার হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের মান চাইছে, কিন্তু পিএইচ চাই না। পিএইচ চাইলে সরাসরি সূত্র, এখন আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু এত, তারপরে হাইড্রোনিয়াম আয়ন ইজ ইকুয়াল টু কি অ্যান্টি লগ করে দেয় না, অ্যান্টি লগ করে করা লাগে। তাহলে এই ম্যাথ গুলো সব বাসায় করতে পারবে না, এগুলো সব করো। তারপরে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে হাতে কলমে সিস্টেম শিখাবো, এখন তো ইন্টার পরীক্ষাতে ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা, তাই নিজের মতো করে ক্যালকুলেটর করে করে ম্যাথ গুলো সব করে আসো। যদি পিএস এর মান বের করতে পারো, তুমি পিওএইচ এর মানও বের করতে পারবা, একই কথা, মাইনাস লগ ওএইচ, পিএস এর জায়গায় ওএইচ, সবগুলো তোমার বাসার কাজ। এই পর্যন্ত একদম এই কালো বক্স পর্যন্ত, মানে একদম তোমার বাফার দ্রবণের আগ পর্যন্ত যে পেজ আছে 488 পেজ পর্যন্ত তোমার পড়া, লাস্টে শুধু বাফার দ্রবণ আর যেটা বাকি রেখে আসছে তীব্রতা, ওই জিনিসটা মনে রাখবা। ওইটুকু হইলে আমাদের কালকে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার, বুঝছো? আজকে পিএইচ পর্যন্ত পড়া। এবার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করো, হ্যান্ড রাইজ করো, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করো। আজকে পিএইচ এর ম্যাথ রাখা হয়েছিল বুঝি নাই। কালকে একটা ওই যে হচ্ছে ম্যাথ রেখে দিলাম না, বললেন যে আপনি দেখে তারপরে করে দিবেন। বলো কত? কত নাম্বার বলো? আমি বলো একটু কত নাম্বার, না বললে তো শুনবো না। আনমিউট করতে পারো না তোমরা, ওদের আনমিউট করার পারমিশন দিয়ে দাও তো ইমতো। আচ্ছা আয়শা, তোমার কি কোশ্চেন বলো? আয়শার কোনো কোশ্চেন আছে? আপু আমার কেপি কেসি তে প্রবলেম ছিল একটা। বলো কি প্রবলেম? যেগুলো এসডব্লিউ দিছিল না, ওখানে 4.38 ক। সলভ বুঝো নাই? 4.38, 4.38 গ, এটা পারো নাই? তোমার বই আলাদা, আমার অন্য বই আছে, মানে আমার 19 এডিশন, তোমার বইয়ে মনে হয় কটা, হ্যাঁ 400 যে উপরে কটা তোমার বইয়ে কটা আপু? হ্যাঁ, একক আর একমাত্রা যে এখানে চাপ। আচ্ছা ওইখানে কেপি নির্ণয় করতে বলছি, এটা পারো নাই? কেপি তো পুরো নির্ণয় করছি আপু, পারতেছি, কিন্তু উত্তর তো মিলে নাই। এটা দ্বারা কিভাবে গুণ করতে হবে এটাই বুঝতেছিলাম না। মানে আংশিক চাপের ক্ষেত্রে ইনটু যে পি হয়, পি এর যেটা আমরা সব জায়গায় মনে করেন 3 এটিএম, তার উপরের অঙ্ক যেমন আছে না, চাপের মান 3 এটিএম দিয়ে গুণ করছে, সেরকম আমি এই মানের দ্বারা গুণ করছি, বাট উত্তর তো আসতেছে না, অন্য আনসার বের হচ্ছে। আচ্ছা আমি দেখতেছি। আপু হ্যাঁ বলো। এখানে তো হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার দেওয়া আছে, এখানে তো এটিএম এ কনভার্ট করতে হবে, নাহলে তো মিলবে না। হ্যাঁ এটিএম এ কনভার্ট করে নিতে হবে, নাহলে মিলবে না। তুমি কি এটিএম এ কনভার্ট করে নিছিলা? না আপু, এটাই বুঝতেছিলাম না। আচ্ছা যদি এটিএম এ কনভার্ট করতে না পারো, তাহলে সবটাকে নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা তোমাদের আমি ম্যাথটা বইতে আছে একটু দেখাই, অ্যান্সারটা কিভাবে সলভ করছে এখানে দেখো। আমাদের হাইড্রোজেন আর আয়োডিনের ম্যাথটা করেছে জায়গায় 2i, হ্যাঁ রিয়েকশন তো পারলাম 1 মোল, সাম্যাবস্থায় তো হালকা পরিমাণ কমে, এক্স পরিমাণ কমলো, ধরলাম উৎপাদ হচ্ছে 2x। ওকে, এবার প্রশ্ন মতে আমাদের 2x এর মান কত দেওয়া, দেখো তো সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মান কত দেওয়া, 1.56 দেওয়া। 2x এর মতো 1.56 দেওয়া হলে x এর মান কত, অর্ধেক হয়ে যাবে না, 0.7 হয়ে যাবে x এর মান। তারপরে হাইড্রোজেনের মান, হাইড্রোজেন আছে 1 মোল, তাহলে আমাদের এক্স পরিমাণ কমলে কতটুকু কমে, আমাদের থাকে কতটুকু, থাকে হচ্ছে 0.22। সেম ক্ষেত্রে আয়োডিনের ক্ষেত্রে কত থাকে, 0.22 থাকে। এবার আমাদের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যার মান যোগ করব, 0.22 0.22 প্লাস 1.56, টোটাল 2 মোল সাম্যাবস্থায়, 2 মোল। এবার হাইড্রোজেনের আংশিক চাপ কত দেওয়া, এত দেওয়া, তাহলে হাইড্রোজেনের আংশিক চাপকে সাম্যাবস্থার মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিছে। হাইড্রোজেনের আংশিক চাপ ভাগ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। আচ্ছা হাইড্রোজেনের আংশিক চাপ কত দেওয়া ছিল আমাদের,
এটা কিসের এটা দেওয়া আছে হচ্ছে এত চাপে এত লিটারে হাইড্রোজেন। আচ্ছা, আমি এই মানটা আনছি 0.28। 0.28 কই থেকে আনলাম, এক মিনিট দাঁড়াও। আপু ওটা হাইড্রোজেনের নিজের মোল সংখ্যা। হাইড্রোজেনের নিজের মোল সংখ্যা কি 0.2 না 0.22? 0.22। আমি তো এভাবে করছি, উপরে গুণ করছে, এই জন্য আমার আনসার মিলতেছিল না। আর যে 22 দেওয়া যাবে, 1.01। 22 দেওয়া যায়, 28 না 22। আয়োডিন 0.22 হইলে হাইড্রোজেনও 0.22। 22 দিয়ে মান বের করে এটা আসবে, আর 28 দিলে তো এটা আসার কথা না, আসবে না তাহলে, বুঝছো? 22 দা করো, দেখো এই মানগুলো আসেনি, টাইপিং মিস্টেক। তারপরে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ বের করো, সবার আংশিক চাপ বের করে কেপি বসায় দিলে তো হয়ে যাওয়ার কথা, দেখো তো হয় কিনা। সবার আংশিক চাপ গুলা বের করে কেপির মান বসায় দাও, তাহলে হয়ে যাওয়ার কথাটা 22 হবে আসলে। হ্যাঁ, ওটা ঠিক করো, তাহলে হয়ে যাবে মনে হয়, বুঝছো আয়শা? এখন তো জি আপু, বুঝছো। আমি এখানে গুণ করিনি, যে 1.01 এখানে গুণ করছে, তো আমি ডাইরেক্ট সাইডে গুণ করছি, এই জন্য মানে আনসার মিলতেছিল না, এই নিয়মেই করছি। আচ্ছা, একবার করে দেখো, হয়ে যাবে তোমার। ঠিক আছে, আরেকটা কোশ্চেন অ্যান্সার দিব। তাসনিয়া ফারিন, বলো তোমার কি কোশ্চেন? তাসনিয়া ফারিন, তোমার কি কোশ্চেন? তাসনিয়া ফারিন, আনমিউট করতে পারো? কোনো কোশ্চেন নাই তাসনিয়া ফারিন? হ্যান্ড রাইজ তো করছো, তোমাকে আমি আনমিউট করতে পারতেছি না কেন? কিন্তু তাসনিয়া ফারিন আনমিউট করে দাও তো, পারতেছি না আনমিউট করতে। তাসনিয়া ফারিন, তোমার কি কোনো কোশ্চেন আছে? তুমি আনমিউট এখনো হও নাই, সবাইকে তো আনমিউটের পারমিশন দিয়ে দিছে। যে কেউ তো চাইলে আনমিউট হইতে পারতেছো, তাই না তোমরা? তাহলে ও পারতেছে না জি কেন? আপু। ও আপু তো আনমিউট আরেকটা হচ্ছে না। আরেকটা কোশ্চেন ছিল, করব? বলো। যে এখানে যেমন কেপি ইকুয়াল টু পি এইচ আই, তারপরে নিচে একবার গুণ করছো না, অনেক ক্ষেত্রে তো এইচ আই দ্বারা নিচে হচ্ছে, আবার H2 × I2 উপরে দ্বারা গুণ হচ্ছে কোনো কোনো ম্যাথে। তখন রিঅ্যাকশনের ক্ষেত্রে এই জায়গাতে উৎপাদ আলাদা, উৎপাদ হচ্ছে এই চাই, মানে পরে উপরে উৎপাদ দেখে আমরা এই মানটা বসাবো না আপু? উৎপাদ উপরে বিক্রিয়ক নিচে, এটার উপর ডিপেন্ড হ্যাঁ করে। অনেক সময় হাইড্রোজেন আয়োডাইড উল্টো হয় না, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসনিয়া এটাই কনফিউশন ছিল। ফারিন, তোমার বুঝছি। হ্যান্ড রাইজটা উঠে আছে, কিন্তু আমি তোমাকে আনমিউট বারবার করতেছি, হচ্ছে না। তুমি নিজেও মনে হইতে পারতেছো না, হইতে পারে এরকম কিছু। দেখো তোর কি সমস্যাটা, চ্যাটে লিখে দাও তো, চ্যাট বক্সে। আনমিউট করতে পারছি না। আচ্ছা, আনমিউট করতে পারতেছি না। তুমি কোশ্চেনটা লিখো তো তাসনিয়া, তোমার কি কোশ্চেন, কোনটা বোঝো নাই? ও কেন আনমিউট করতে পারছে না? সবাই তো পারতেছে, এটা আবার কি সমস্যা? আর বাদ বাকি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, 38-এর গ, 4.38-এর গ পারো নাই না? ঠিক আছে, গটা দেখাই দিই তাসনিয়া ফারিন তোমাকে। গড় ম্যাথের সলিউশন তো পাঠিয়েছিলাম মনে হয়, তাই একটু তাকায় দেখো এখানে। গড় কোশ্চেন হচ্ছে এখানে দেওয়া আছে, এক তাপমাত্রায় হাইড্রোজেন এত। আচ্ছা, হাইড্রোজেন এত গ্রাম, গ্রামকে মোলে কনভার্ট করতে হলে কি কি দিয়ে ভাগ করা লাগে? সবগুলা গ্রামকে মোলে কনভার্ট করা লাগবে, কি দ্বারা ভাগ করা লাগবে? তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করা লাগবে, এটা জানো? গ্রামকে মোলে কনভার্ট করতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করা লাগে, সরি, গ্রামকে মোলে কনভার্ট করতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করা লাগে না? তুমি মানে এই আণবিক ভর দ্বারা ভাগটা করে নাও নাই তাসনিয়া ফারিন, এই জন্য তোমার ম্যাথ মিলে নাই, বুঝছো কথাটা? সবাইকে যার যার আণবিক ভর দ্বারা ভাগ করে নিছে, এই জন্য তোমার ম্যাথ মিলে নাই। তুমি আণবিক ভর দ্বারা ভাগ করে তারপরে ম্যাথ করো, তোমার ম্যাথ হয়ে যাবে, তোমারটা সলভ হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন নাই? না থাকলে আজকে এইটুকুই। আপু হ্যাঁ বলো। আপু এটার সলিউশন পাঠাই দিও, কালকে ওগুলা ওয়েট পাঠাই করলাম, নাই? ওগুলা পাইলাম না তো। পাঠাইছি তো মনে হয় আমার, আমি পাঠাই নাই? কালকে অনেক খুঁজলাম, পাইলাম না তো। হ্যাঁ আপু পাঠাইছে। পাঠাইছি, পাও নাই কেন বুঝলাম না। পিপিলিকা, তোমার কি কোশ্চেন? আপু, আপনি কালকে একটা সমস্যা রাখে দিছিলেন, ওর পরে সমাধান করতে চাইলেন, দেখে 4.22 ওটা। 4.22, 22-এর কত?
এইটা সমাধান করে দিয়ে নেই 4.22 4.22 কোশ্চেন আছে নাকি? কোনো ম্যাথ তো নাই আমার বইতে। মূল পিপিলিকা, বইয়ে আছে। আপু বইয়ে বইয়ে মূল আচ্ছা, বইয়ে ঠিক আছে wait। 4. ও আচ্ছা আচ্ছা, এই সমাধান এটা সলিউশনটা বাইর করি নাই, মনে নাই আমার বাইর করার কথা। আমাকে একটু ইনবক্সে নক দিয়ে কেউ বইলা দিও তো এটা সলিউশনটা একটু বের করতে। এটাকে আমার একটু আচ্ছা জানা দিও, হ্যাঁ, একটু জানা দিও। আচ্ছা। আর আপু এই সক্রিয়ণ শক্তি, তারপরে বিক্রিয়ার হার, গতি, এগুলো কি আমাদের টপিকে আছে? সক্রিয় শক্তি না কি যেন বলে, সাম্যাবস্থার কথা লেখা আছে তো, সাম্যাবস্থা আছে। আর সক্রিয় শক্তিটা সাম্যাবস্থার ভিতরে পড়ে, বুঝছো? তাই সক্রিয় শক্তি সক্রিয় শক্তি শব্দটা পড়ে দিছিলাম তো, মনে হচ্ছে পড়াই দিছিলাম না? হ্যাঁ আপু পড়াই দিছেন। আর হচ্ছে বিক্রিয়ার হার পড়তে হবে, গতি। জাস্ট বেসিকের মধ্যে জানা রাখলা, অত ডিপলি না, অত ডিপ আসবে না। সক্রিয় শক্তির ম্যাথ গুলা করতে লাগবে।